আমি একটি সুন্দরী কুমারী মেয়ে। আমার দাদার যখন বিয়ে হয় তখন বৌদির সাথে সাথে তার ভাইও আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করে। সে সবসময় আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকত। একদিন আমাকে বলল, তুমি খুব সুন্দর, তোমাকে আমি আমার কালো ঘোড়ায় চড়াবই চড়াবো। তার এই ধরনের নোংরা কথা শুনে আমার খুব রাগ হলো। একদিন রাতে আমি বাড়িতে একা ছিলাম। সুযোগ বুঝে সে আমার ঘরে এসে সারা রাত আমার সাথে বৌদির ভাই মানে আমার বেয়াই আমার হাত ধরে জোর করে আমাকে কোথাও নিয়ে যাচ্ছিল। আমি তাকে থামানোর সব রকম চেষ্টা করলাম, কিন্তু সে থামার নামই নিল না। আমি খুব ভয় পেয়েছিলাম, না জানি এ আমার সাথে কি করবে। বাড়িতে এমন কেউ ছিলও না যাকে আমি সাহায্যের জন্য ডাকতে পারি। আমি সেই সময়কে গালি দিচ্ছিলাম যখন আমি বাড়িতে একা থাকার কথায় রাজি হয়েছিলাম। কিন্তু এখন সেসব ভেবে কি হবে? আমি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছি। আমাকে বেয়াই তার কালো ঘোড়ার উপরে জোর করে চড়ালো। এতে আমার চোখ যেন ঠিকরে বেরিয়ে এলো, শরীর পুরো ঘামে ভিজে গেল। প্রথমে তার কালো ঘোড়ায় চড়তে আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন আমারও খুব মজা লাগতে শুরু করেছে। আমি যেন আনন্দের সাগরে ডুবে যাচ্ছি। আমার শরীরের প্রতিটা অঙ্গ আনন্দে মত্ত। বুক খুব জোরে জোরে ধুক ধুক করছিল। বেয়াই আজ আমাকে সুখের সাগরে ভাসিয়ে দিয়েছে। এই সুখের ব্যাপারে আমি আগে জানতামই না যে ঘোড়ার উপরে চড়ে আমি অন্য দুনিয়াতে ভ্রমণ করতে পারবো। আমি এত খুশি হয়েছিলাম যে মনে মনে ভাবলাম বেয়াইকে একটা ধন্যবাদ দেই, কারণ সে আমাকে জোর করে এখানে না আনলে আমি জানতেই পারতাম না যে জীবনে এসবও হয়, আর সেটা এত আনন্দের। বেয়াই আমাকে শক্ত করে ধরে রেখেছিল, আর তার ঘোড়ার কারণে আমি বারবার লাফিয়ে উঠছিলাম। তাই আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আবার একবার আমার শরীর থেকে ঘাম বেরিয়ে গেল। আমি বেয়াইকে বললাম, এখন থামো, আমার কষ্ট হয়ে গেছে, এর বেশি আমার সহ্য হবে না। কিন্তু বেয়াই বলতে লাগলো, না না, এখনই থামা যাবে না, তোমাকে তো সারা রাত আমার কালো ঘোড়ার উপরেই রাখবো। এটা বলার সময় তার মুখে দুষ্টুমি হাসি দেখা গেল। আমার শরীর এখন ব্যথা হতে শুরু করেছে, আর তাই আমি টেনশনে পড়ে গেলাম, কারণ এখন আর আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু বেয়ের দিকে তাকিয়ে মনে হচ্ছিল না যে সে আমাকে সহজে ছেড়ে দেবে। মনে হচ্ছিল সে আমার হাড়হাড্ডি গুঁড়ো করে তবেই ছাড়বে। আমি তার কালো ঘোড়া থেকে নামতে যাচ্ছিলাম, কিন্তু সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এখন তার উপরে আমার রাগ হচ্ছিল। আমি তাকে বললাম, আমাকে যেতে দাও, কিন্তু সে আমাকে না ছেড়েই বলল, ব্যাস এইবার শেষবার, এইরকম ঘোড়ায় আর চড়তে পারবে না। আমি কতদিন থেকে অপেক্ষা করছিলাম কবে দিদি আর জামাইবাবু কোথাও যাবে, আর আমি তোমাকে আমার কালো ঘোড়ায় চাপাবো। তাদের সামনে এইসব করা আমার ঠিক মনে হয়নি। আমি বললাম, ঠিক আছে, এই শেষবার তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু এরপরে তুমি আর ঘোড়ায় চড়ানোর জন্য আমাকে জোর করবে না, কেননা এটা আমার প্রথমবার ঘোড়ায় চড়া, আর আমার সারা শরীরে খুব ব্যথা হচ্ছে। আমার এই কথা শুনে বৌদির ভাই হাসতে হাসতে বলল, এটা যদি তোমার প্রথমবার হয় তাহলে আমার কোথায় 10 নম্বর বার? আমিও প্রথমবার কোনো মেয়েকে আমার কালো ঘোড়ায় চড়িয়েছি। তার কথা আমার একটু বিশ্বাস হলো না। ও একটা পাগল। আমার মনে হয় সে নিজের কালো ঘোড়াতে 5-7টা মেয়েকে তো অবশ্যই চড়িয়েছে, কিন্তু সে বলছে আমিই প্রথম মেয়ে যাকে সে তার কালো ঘোড়ায় চড়িয়েছে। আমি দেখতে পাচ্ছি ওর কালো ঘোড়াটা বড়, তেজি আর রেগেও ছিল। আমার মনে হচ্ছিল এ আমাকে মেরেই ফেলবে। আর এটা কিভাবে সম্ভব যে সে অন্য কোনো মেয়েকে তার ঘোড়ায় চড়ায়নি? আমি তাকে জিজ্ঞেস করলে সে বলতে লাগলো, আমি ভেবেই রেখেছিলাম যে মেয়েকে আমি ভালোবাসবো শুধুমাত্র তাকেই এই কালো ঘোড়াতে চাপাবো, অন্য কোনো মেয়েকে আমার এই কালো ঘোড়ার কাছেও আসতে দেব না। অনেক মেয়েই আমার কালো ঘোড়া দেখে চড়তে চায়, কিন্তু আমি সবাইকে না করে দেই, আর এটাকে সব সময় লুকিয়ে রাখার চেষ্টা করি। ওর কথা শুনে আমার মনে একটু সন্দেহ হচ্ছিল যে প্রথমে তো সে আমাকে তার কালো ঘোড়ায় চড়িয়েছে, এখন আবার আমাকে ভালোবাসার কথাও বলছে। আগে আমি কখনো তাকে এই নজরে দেখিনি, কিন্তু ওর সাথে ওর কালো ঘোড়ায় চড়ার পরে ওর আমাকে ভালোবাসার কথা শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম। এখন ওর ব্যাপারে আমার চিন্তাভাবনা বদলে গেল। এখন ওকে আমার ভালো লাগতে শুরু করেছে, আর মনে হচ্ছে আমিও ওকে ভালোবেসে ফেলেছি। আমি এই শেষবার ওর ঘোড়ায় চড়েছি, আর খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরেছি। আমি একদম ওর সামনেই বসে আছি, আর সেও আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ওর ঘোড়া থেকে নেমে ওর দিকে তাকিয়ে দেখি ও ঘেমে একেবারে স্নান করে উঠেছে। আমার জন্মের সময়ই আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর যখন আমার বয়স 12 তখন আমার বাবাও আমাকে ছেড়ে চলে যায়। তাদের দুজনের মৃত্যু আমার উপর গভীর প্রভাব ফেলে। আমি একেবারে ভেঙে পড়েছিলাম। দাদার চেষ্টায় আমি আবার নর্মাল হই। দাদা একই সাথে মা, বাবা, দাদার পাশাপাশি আমার বন্ধু হয়েছিল।
দাদার বয়স 18 বছর, কিন্তু সে আমাকে এমনভাবে সামলাতো যেন তার বয়স 28 বছর। দাদা আমাকে খুব ভালোবাসতো। আমি যে জিনিসের কথাই বলতাম, দাদা সঙ্গে সঙ্গেই সেটা এনে আমাকে দিত। বাবার অনেক জমি জমা ছিল, যেগুলোর দেখাশোনা দাদা করত। এর ফলে আমাদের টাকা পয়সার চিন্তা কখনোই করতে হয়নি। জীবন খুব ভালোভাবেই চলছিল। যখন আমার বয়স 14 বছর হলো, তখন আমার শরীরে বিভিন্ন পরিবর্তন আসতে শুরু করে। এই সময় আমার একজন মহিলার সাহায্যের দরকার, যে আমার খেয়াল ভালোভাবে রাখতে পারবে, যে আমাকে সমাজের ভালো মন্দের ব্যাপারে বলতে পারবে। কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো মহিলা ছিল না। আমি আমার সুখ দুঃখ কাউকেই বলতে পারতাম না। দাদা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু কিছু কথা এমন হয় যা একটা মেয়ে শুধু অন্য মেয়েকেই বলতে পারে, ছেলেদেরকে কখনোই বলতে পারে না। আমার মনে হতো যে দাদার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত, কিন্তু আমি দাদাকে কথা বলতে পারতাম না। আর অনেক সমস্যা নিয়ে এভাবেই জীবন কাটাতে লাগলাম। আমার বয়স এখন 16 বছর হয়ে গেছে। একদিন আমার পিসিমা আমাদের বাড়িতে এলো। তিনি বিদেশে থাকতেন আর খুবই কম দেশে আসতেন, কিন্তু যখনই আসতেন আমাদেরকে দেখতে তিনি অবশ্যই আসতেন। আজকেও তিনি প্রায় 5 বছর পরে এসেছেন। জীবনে আমি এত সুখ কখনো পাইনি যেটা পিসিমা বাড়িতে আসাতে পেলাম। আমি তার সাথে খুব সুন্দর সময় কাটালাম। তিনি প্রায় 1 মাস আমাদের সঙ্গে থাকলেন। যাওয়ার সময় দাদাকে তাড়াতাড়ি বিয়ে করার কথা বলে চলে গেলেন। তার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। পিসিমা দাদাকে বিয়ের কথা বলে গেছিলেন, আর এখন আমিও দাদাকে বিয়ের জন্য জোর করতে লাগলাম যে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। তখন দাদা একটা মেয়েকে ভালোবাসার কথা বলল, আর মামাকে বলে সেই মেয়ের বাড়িতে দাদার জন্য সম্বন্ধ নিয়ে পাঠানো হলো। মেয়েও তার মাকে আগেই বলে রেখেছিল যে সে আমার দাদাকে ভালোবাসে। তাই খুব তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেল। কিছুদিন পরেই দাদার বিয়ের দিন ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের আগে এমন দুর্ঘটনা ঘটল যাতে আমাদের সবার হুঁশ উড়ে গেল। আমার হবু বৌদির বাবা হঠাৎ মারা গেলেন। এখন বাড়িতে শুধু বৌদি, বৌদির ছোট ভাই আর মা থাকেন। বিয়ের ঠিক 3 দিন আগে বৌদির মায়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। এতে নতুন সমস্যা তৈরি হয়। আমার হবু বৌদি ভেঙে পড়েছিল। আমি আর দাদা তাদের খুব কেয়ার নিয়েছিলাম। বৌদির ভাই এই দুর্ঘটনায় একেবারে চুপচাপ হয়ে গেল। সে নিজের মাকে খুব ভালোবাসত। ভালো তো বৌদিও তার মাকে বাসত, কিন্তু তার ছোট ভাই মাকে ছাড়া কিছুই বুঝত না। দাদা সিদ্ধান্ত নিল বিয়ে কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য, কারণ বৌদি আর তার ভাইকে একটু সামলানোর জন্য সময় দরকার। দাদা প্রতিদিন তাদের বাড়িতে গিয়ে তাদের দেখাশোনা করে আসত। সময় সব দুঃখকেই ভুলিয়ে দেয়। আমার বৌদি আর তার ভাইও ধীরে ধীরে মৃত্যুর দুঃখ ভুলে অনেকটা সামলিয়ে উঠেছে। সুযোগ বুঝে আমরাও বিয়ের কথা আবার তুললাম। এরপরে খুব ভালোভাবেই দাদার বিয়ে দিয়ে বৌদিকে বাড়িতে নিয়ে এলাম। বৌদি নিজের ভাইকে নিয়ে খুব চিন্তায় ছিল, কিন্তু তার ভাই বলল যে সে তার নিজের খেয়াল রাখতে পারবে, তাকে নিয়ে চিন্তা করতে হবে না। বৌদি যেন নিজের নতুন জীবন শুরু করে এবং নিজের শ্বশুর বাড়ির খেয়াল রাখে। বৌদির ভাইয়ের বয়স 19 বছর, কিন্তু তার এমন যুক্তিপূর্ণ কথা শুনে সবাই অবাক হয়ে গেছিল। বৌদিও তার নতুন জীবন শুরু করে দিয়েছে। সে আমাকে খুবই ভালোবাসত। আমাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। প্রথমে আমি ভাবতাম বৌদি আসার পর আমার দাদা বদলে যাবে, কিন্তু সেরকম কিছুই হলো না। দাদা এখনও আমাকে আগের মতোই ভালোবাসে। একদিন বৌদি তার ভাইকে দেখতে গেল। সেখান থেকে ফিরে এসে বৌদি খুব চুপচাপ থাকতে শুরু করে। বৌদির চুপচাপ থাকা আমি এবং দাদা দুজনেই বুঝতে পারলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমাদের কিছুই বলল না। বৌদি সবসময় উদাস হয়ে থাকত। যখন থেকে সে নিজের ভাইয়ের সঙ্গে দেখা করে এসেছে, তখন থেকে তাকে প্রায়ই লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখতাম। তাকে কষ্টে দেখে আমার সহ্য হতো না, কিন্তু তার এই কষ্ট লাঘবের কোনো উপায়ও নেই। উপায় তো তখনই বের হবে যখন বৌদি কিছু বলবে, কিন্তু সে তো কিছু বলতোই না। একদিন বৌদি দাদাকে খাবার খেতে দিচ্ছিল। হঠাৎ দাদা বৌদির উপর খুব রেগে গিয়ে বলল, কি সমস্যা সেটা আমাকে বলো, তবেই তো এর কোনো উপায় বের হবে। এইভাবে চুপ থাকলে কখনোই কোনো সমস্যার সমাধান হবে না। বৌদি দাদার রাগ দেখে কান্না করতে লাগলো। বৌদিকে কান্না করতে দেখে আমার আর দাদার চিন্তা বেড়ে গেল, কারণ আমাদের মনে হতে লাগলো নিশ্চয়ই এমন কোনো কথা যেটা অনেক বড়। তাই বৌদি কথাটা বলতে অস্বস্তি বোধ করছে। দাদার বারবার জিজ্ঞেস করার পরে বৌদি তার কান্নার যে কারণ বলল, তা শুনে আমাদের দুজনেরই হাসি বেরিয়ে গেল। এটা এমন কোনো বড় ব্যাপার না যার জন্য বৌদিকে এত চিন্তায় থাকতে হবে। এখন আমরা বুঝতে পারলাম আমার বৌদি খুবই ছোট মনের মানুষ। বৌদি বলল, যখন বৌদি তার ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিল, তখন তার খুব অসুখ ছিল, আর ভাই না তো খাবার খেয়েছিল না কোনো ওষুধ। যদিও এখন তার ভাই ঠিক হয়ে গেছে, কিন্তু বৌদির চিন্তা সেখানেই থেকে গেছে। যদি আবারও ওর অসুখ হয়, তাহলে ওখানে ওর যত্ন নেওয়ার কেউ নেই।
এরপর দাদা বৌদিকে যে কথাটা বলল সেটা শুনে বৌদির বিশ্বাসই হচ্ছিল না। সে বারবার দাদাকে বলছিল, তুমি কি সত্যি বলছো? সত্যি এরকম হতে পারে? দাদা বারবার হেসে মাথা নাড়িয়ে দিত। দাদা বৌদিকে বলছিল যে সে তার ভাইকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। বৌদির ভাই আমাদের বাড়িতে আসাতে আমার কোনো অসুবিধা ছিল না, কারণ বৌদির ভাই আমাদের বাড়িতে এলে বৌদির চিন্তা দূর হবে। সেদিনই সন্ধ্যাবেলা গিয়ে দাদা আর বৌদি তার ভাইকে আমাদের বাড়িতে নিয়ে এলো। বৌদির ভাই প্রথমে এখানে আসতে চাইছিল না, কিন্তু দাদা তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে এলো। এতে বৌদিরও সমস্ত চিন্তা দূর হয়ে গেল। বৌদিকে চিন্তামুক্ত দেখে আমাদের বাড়ির পরিবেশও আবার আগের মতোই সুন্দর হয়ে ওঠে। বৌদির ভাই কিছুদিন তো আমাদের থেকে দূরে দূরে থাকত, কিন্তু আস্তে আস্তে সেও আমাদের বাড়ির একজন সদস্য হয়ে ওঠে। কিছুদিন তো বাড়ির পরিবেশ ঠিকই ছিল, কিন্তু এখন আমাকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বৌদির ভাই মানে আমার বেয়াই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকত। আমি বুঝতে পারতাম সে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু যখনই আমি তার দিকে তাকাতাম সে তাড়াতাড়ি তার চোখ সরিয়ে নিত। আমার দিকে এভাবে তাকিয়ে থাকার কারণে আমি খুব চিন্তায় ছিলাম। আগে তো তবুও সে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখত, কিন্তু এখন সে আমাকে দেখার পরেও আমার দিক থেকে চোখ সরাতো না, বরং আরও ভালোভাবে আমার দিকে তাকিয়ে থাকত। মনে মনে আমার খুব রাগ হতো, কিন্তু আমি তাকে কিছু বলতেও পারছি না, আর না বৌদির কাছে ওর বিরুদ্ধে অভিযোগ করতে পারছি। আমি চাইতাম না বৌদি ভাবুক যে আমি ননদের মতো ব্যবহার করতে শুরু করেছি। একদিন আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। বৌদি স্নান করতে ঘরে গিয়েছিল, আর দাদাও কাজে বেরিয়ে গেছিল। তখনই হঠাৎ সে বাড়িতে এসে পড়ে। আগে কখনোই সে এই সময়ে বাড়িতে আসেনি। সে বাড়িতে এসেই সোজা রান্নাঘরে চলে এলো, আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো, দিদি কোথায়? আমি বললাম বৌদি নিজের ঘরে আছে। তখন সে আমার কাছে এসে বলতে লাগলো, আমার খুব ইচ্ছা যে আমি তোমাকে আমার কালো ঘোড়ায় চড়াবো। তোমার কি মন চায় না আমার কালো ঘোড়ায় চড়ার? আমি তার কাছ থেকে এই ধরনের কথা স্বপ্নেও আশা করিনি। আমি ভাবতেও পারিনি যে সে আমাকে এই ধরনের কথা বলতে পারে। আমি তার দিকে রেগে তাকিয়ে বললাম, তুমি নিজের ঘোড়া নিজের কাছে রাখো, আমার সাথে বেশি ফ্রি হওয়ার চেষ্টা করো না, না হলে আমি দাদা বৌদির কাছে তোমার নামে নালিশ করব। আমার কথা শুনে সে হাসতে হাসতে বলল, কি নালিশ করবে? আমি রেগে তার দিকে তাকিয়ে সেখান থেকে উঠে আমার ঘরে চলে গেলাম। এখন দিন দিন সে আমার জন্য সমস্যা হয়ে উঠেছে। এখন আমি চুপচাপ থাকতে লাগলাম, আর মনে মনে ভাবলাম কাউকেই কিছু বলবো না, বরং চুপ থেকেই এই সমস্যার সমাধান করব। কিন্তু আমি কি জানতাম আমার চুপ থাকা আমার জীবনে কত বড় ঝড় বয়ে আনবে। যদি এই ব্যাপারে একটু আভাস পেতাম, তাহলে আমি আমার দাদা বৌদিকে সমস্ত কথাই বলতাম। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। দাদা আর বৌদি কারো বিয়েতে গিয়েছে। তারা আমাকেও তাদের সাথে যেতে বলেছিল, কিন্তু পরের দিন আমার একটা জরুরি টেস্ট ছিল, যার কারণে আমি তাদের সাথে যেতে চাইলাম না। বই নিয়ে ঘরে পড়তে বসে গেলাম, যাতে টেস্টের জন্য কিছুটা রেডি হতে পারি। কিন্তু পড়ায় মন লাগছিল না, একলা বাড়িতে ভয়ও করছিল, কারণ আগে কখনো আমি বাড়িতে একা থাকিনি। আর দাদা বৌদি পরের দিন বাড়িতে আসবে। সন্ধ্যা হতেই বৌদির ভাই বাড়িতে এলো। আমি কিছুটা ভয়ে ভয়ে ছিলাম, তাই নিজের ঘরে চুপচাপ বসে রইলাম। হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে গেল, আর আমার অন্ধকারে খুব ভয় করত। এটা আমাদের দেশের একটা বড় সমস্যা, কিছু একটা হলেই কারেন্ট থাকে না, আর একবার কারেন্ট গেলে আসার নামই থাকে না। আমি নিজের ঘরে বসেই ছিলাম, হঠাৎ আমার মনে হলো কেউ আমার ঘরের দরজা খুলছে। আমি তাড়াতাড়ি নিজের মোবাইল উঠিয়ে লাইট অন করতে গেলাম, কিন্তু কেউ একজন খুব তাড়াতাড়ি এসে আমার মুখে হাত রাখল, আর আমাকে চুপচাপ তার সাথে যেতে বলল। আমি গলার আওয়াজে তাকে চিনে ফেলেছি, সে আর কেউ নয়, বৌদির ভাই। আমি তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে সে আমার মুখ ছেড়ে আমার দুই বাহু চেপে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। আমি বললাম, আমি তোমার সাথে কোথাও যাব না, কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। সে আমার কোনো কথা না শুনে আমাকে টানতে টানতে তার সাথে নিয়ে যেতে লাগলো। আমি বুঝতে পারছি না আমি নিজেকে কিভাবে বাঁচাবো। সে আমাকে বাড়ি থেকে বাইরে নিয়ে যেতে লাগলো। ভয়ে আমার জীবন বেরিয়ে আসছিল, কারণ এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আর আমার সাথে কি করতে চাইছে। জোর করে আমাকে গাড়িতে উঠিয়ে গাড়ি চালাতে শুরু করে দিল। আমি তার সামনে পুরো অসহায় হয়ে পড়লাম, কিছুই করতে পারলাম না। সে আমাকে একটা ফাঁকা জায়গার একটা বাড়িতে নিয়ে এলো। সে আমাকে যখন গাড়ি থেকে বের করলো, তখন আমি আবারও নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমি এখান থেকে পালিয়ে যাবই বা কোথায়? একে তো আমার শুনশান ফাঁকা জায়গা দেখে ভয় করে, দ্বিতীয়ত তার ব্যবহারও আমাকে খুব ভয় পেয়ে দিয়েছে। বৌদি বাড়ি থেকে যাওয়ার পরেই তার ভাই যে আমাকে এরকম রূপ দেখাবে তা আমি কল্পনাও করতে পারিনি। সে আমাকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গেল আর বলল, আজকে আমি তোমাকে আমার কালো ঘোড়ায় চড়াবই।
তার কথা শুনে আমি খুব টেনশনে পড়ে গেলাম। এখন আমি বুঝতে পারলাম সে কালো ঘোড়া বলতে কি বলছে। ভয়ের চোটে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল, তাই আমি তার সামনে কাঁদতে শুরু করে দিলাম। আমি তাকে কাঁদতে কাঁদতে বললাম, আমি তোমার কালো ঘোড়াতে চড়তে চাই না, আমার খুব ভয় করছে, ভগবানের জন্য আমাকে যেতে দাও। আমি তার কাছে অনেক অনুরোধ করলাম, কিন্তু সে কোনো কথাই শুনল না। সে তার কালো ঘোড়া বাইরে বের করল। তার কালো ঘোড়া আমার সামনে, খুবই সুন্দর চকচকে, কিন্তু সেটা দেখে তার উপরে চড়ার কথা ভাবতেও আমার ভয় করছিল। কারণ সেই কালো ঘোড়াটা খুব রাগী, মনে হচ্ছিল এটা আমাকে মেরেই ফেলবে। সে আমাকে দুহাতে করে এমনভাবে নিজের ঘোড়ার উপর তুলে নিল যেন আমি কোনো নির্জীব বস্তু বা কোনো মোমের পুতুল। তারপর সে আমাকে ঘোড়ার উপর বসিয়ে ঘোড়ার লাগাম নিজের হাতে নিল। সে ঘোড়াকে জোরে জোরে ছোটাচ্ছিল, আর ভয়ের চোটে আমি অজ্ঞান হতে যাচ্ছিলাম। ঘোড়াটা খুব জোরে দৌড়াচ্ছিল। বৌদির ভাই আমাকে খুব শক্ত করে ধরেছিল যাতে আমি পড়ে না যাই, অথবা অজ্ঞান হয়ে কোথাও পড়ে চোট না পাই। সে এমনভাবে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে আমাকে ক্লান্ত করে দিল। তারপরে বৌদির ভাই আমাকে প্রপোজ করল আর নিজের আস্তাবল দেখাতে লাগলো। সে সেখানে অনেকগুলো ঘোড়া পুষত, যেগুলো দেখতে খুব সুন্দর। আমার মনে হচ্ছিল সেগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দেখি। বৌদির চুপচাপ থাকা ভাই যে সব সময় একা একা থাকত, জানতাম না সে ভেতরে ভেতরে এত বাহাদুর আর আমাকে এত ভালোবাসে। দাদার রাগ দেখে আমি ভয় পেয়ে বৌদির ভাইয়ের পিছনে লুকিয়ে পড়লাম। এটা একটা অদ্ভুত ব্যাপার, সে আজকেই আমাকে প্রপোজ করেছে, আর আজকেই আমিও তাকে ভালোবেসেছি, আর আজকে তাকেই আমার সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি বলে মনে হলো। আমার মনে হলো তার চেয়ে বেশি সুরক্ষা আমাকে কেউ দিতে পারবে না। বৌদি চিন্তিত হয়ে এগিয়ে এসে দীপককে বলল, তোমরা দুজন কোথায় গিয়েছিলে? আমরা তোমাদের নিয়ে কত টেনশনে ছিলাম। আমরা মনে মনে ভয় পাচ্ছিলাম তোমাদের কোনো দুর্ঘটনা হয়নি তো। আর যদিও বাড়িতে ছিল না, তাকে নিয়ে আমাদের আরও বেশি টেনশন হচ্ছিল। দীপক আমার হাত ধরে বৌদিকে বলল, দিদি, জ্যোতি বাড়িতে একা একা থাকতে খুব ভয় পাচ্ছিল, তাই আমি জ্যোতিকেও আমার সাথে নিয়ে গেছিলাম। সে বারবার নিষেধ করছিল, কিন্তু তাকে একা বাড়িতে ছেড়ে যাওয়া আমার ঠিক মনে হয়নি। আমি চোখে জল নিয়ে দীপকের দিকে তাকিয়ে রইলাম। সে আজকে দাদা বৌদির সামনে আমার সম্মান বাঁচিয়ে দিয়েছে। যদি দাদা বৌদি জানতে পারত যে দীপক আমাকে প্রপোজ করার জন্য নিয়ে গেছিল, তাহলে তাদের চোখে আমি ছোট হয়ে যেতাম। আমি করুণ চোখে দীপকের দিকে তাকালাম। তাকে আমার দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ বলে মনে হলো। দাদার রাগ কিছুটা কমলে সে দীপককে ধন্যবাদ দিল আর আমাকে নিজের ঘরে যেতে বলল। আমি তাড়াতাড়ি করে ঘরে গেলাম। কিছু সময় পরে বৌদি আমার জন্য দুধ নিয়ে এলে আমি তার হাত ধরলাম। বৌদি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে জ্যোতি? আমি মনে মনে ভেবে নিয়েছি যে আজকে বৌদিকে সব সত্যি কথা বলবো, যে আমি দীপককে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। আমি ভয় পাচ্ছিলাম যে দাদা আমার বিয়ে অন্য কোথাও ঠিক না করে ফেলে। এটা অবাক করার মতো ব্যাপার যে আমি তাকে ভালোবেসেছি কয়েক ঘন্টার বেশি হয়নি, কিন্তু আমি এখনই দীপককে হারানোর ভয় পাচ্ছি। বৌদিকে এসব কথা বলতে আমার একটু সংকোচ হচ্ছিল, সাথে ভয়ও পড়ছিল, কিন্তু তাকে আমার বলতেই হবে। তাই আমি বৌদিকে বললাম, বৌদি, দীপক আমাকে নিজের আস্তাবল দেখাতে নিয়ে গেছিল, আর সেখানে আমাকে কালো ঘোড়ায় চড়িয়ে ঘুরিয়েছে। এরপর আমি আর কিছু বলতাম তার আগেই বৌদি দুধের গ্লাস পাশে রেখে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ বৌদির হলো কি। আমি তাকে বললাম, তুমি আগে আমার কথা শোনো, কিন্তু বৌদি কিছু শোনার মুডেই ছিল না। বৌদি খুশিতে নাচতে লাগলো, আর আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে বৌদির জোশ কিছুটা কমলে তিনি আমার পাশে বসে আমার হাত ধরে বললেন, আমি জানি তুমি এরপরে কি বলতে চাইছো, শুধু খুশির চোটে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি তাকে বললাম, তুমি কিভাবে জানো আমি কি বলবো? তুমি যা ভাবছো আমি তা বলছি না, বরং আমি অন্য কিছু বলতে চাইছি। আমি বলতে চাইছি যে... কিন্তু বৌদি আমার কথা শোনার মুডেই ছিল না। বৌদি উল্টো আমাকে বলতে লাগলো, দীপক তোমাকে প্রপোজ করেছে আর তুমিও দীপককে ভালোবাসো, তুমি এটাই বলতে চাইছিলে তো? আমি বৌদিকে বললাম, হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম। কিন্তু তুমি কিভাবে জানলে? নিশ্চয়ই দীপক তোমাকে আগেই বলে দিয়েছে। আমার কথা শুনে বৌদি নাতে মাথা নাড়িয়ে বলল, আমাকে দীপক কিছুই বলেনি। কথা শুনে আমি অবাক হয়ে বললাম, যদি দীপক তোমাকে কিছুই না বলে থাকে তবে তুমি জানলে কিভাবে? কথা শুনে বৌদি আবার হেসে দিল এবং বলল, আমি কালো ঘোড়ার জন্যই সব কিছু জানতে পেরেছি। কালো ঘোড়া দীপকের সবচেয়ে পছন্দের ঘোড়া, আর আমি এটাও জানি সে সেই ঘোড়াতে কাউকেই চড়তে দেয় না। সে বলতো, আমি শুধু আমার হবু বউকেই এই ঘোড়ায় বসাবো। যদি তোমাকে ও কালো ঘোড়ায় চড়ানোর জন্য নিয়ে গিয়ে থাকে, তার মানে এটাই যে তুমি আমার ভাইয়ের বউ হতে চলেছ।
এটা সত্যি যে আমি তোমাকে আগে থেকেই আমার ভাইয়ের জন্য পছন্দ করে রেখেছিলাম, কিন্তু তোমার দাদার ভয়ে তাকে কিছুই বলতে পারিনি। আমি ভয় পাচ্ছিলাম তোমার দাদা আমাকে খারাপ ভেবে না বসে, তাই আমি চুপ ছিলাম। কিন্তু সবসময় মনে মনে প্রার্থনা করতাম তোমাদের দুজনের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হোক। ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করেছে, আর তোমরা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করেছ। এখন আমার সব চিন্তা দূর হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। বৌদির কথা শুনে আমি নিজেও চিন্তায় পড়ে গেলাম। যাই হোক, এখন ভালোবাসার মানুষের সাথে সংসার হতে যাচ্ছে, এর চেয়ে খুশির ব্যাপার আর কি হতে পারে। বৌদি আমাকে রাগাতে লাগলো, আর আমি লজ্জায় তার গলা জড়িয়ে ধরলাম। এরপরে বৌদি নিজের ঘরে চলে গেল, আর আমি দীপকের সাথে কিভাবে সুন্দর জীবন কাটাবো সেই স্বপ্ন দেখতে লাগলাম। আমি বিশ্বাস করতে পারছি না যে ভাগ্য আমার সব রাস্তা এত সহজ করে দিয়েছেন। আমি তাড়াতাড়ি মোবাইল ফোন উঠিয়ে দীপককে ফোন করলাম। দীপকও সঙ্গে সঙ্গে আমার ফোন উঠিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তোমারও কি আমাকে ছাড়া ভালো লাগছে না? আগে তো যখন আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম তখন তুমি রেগে যেতে, আর এখন নিজেই আমাকে ফোন করছো। আমি বৌদির সাথে সব কথা তাকে বলে দিলাম। আমার কথা শুনে সেও চিন্তায় পড়ে গেল, আর বলল, এখন ভগবান যেন তাড়াতাড়ি আমাদের দুজনকে এক করে দেয়। এরপরে আমি দীপকের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেলাম, আর কিভাবে সময় পার হয়ে গেল টেরই পেলাম না। পরের দিন বৌদি দাদাকে আমার আর দীপকের সম্বন্ধের কথা জিজ্ঞেস করলে দাদাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। কিন্তু দাদা বলছিল, আগে দীপক আর জ্যোতির কাছে জিজ্ঞেস করে নেই, কারণ এরকম যেন না হয় তারা দুজন অন্য কাউকে ভালোবাসে আর আমরা আমাদের মর্জি তাদের উপর চাপিয়ে দিয়েছি। বৌদি বলল, আমি তোমার মত আগে শুনতে চাইছিলাম, তুমি অনুমতি দিলে তারপরে আমি দীপক আর জ্যোতিকে জিজ্ঞেস করব। বৌদির কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমার চোখে তার সম্মান আরও বেড়ে গেল। কিছুদিন পরেই আমার আর দীপকের বিয়ে হয়ে গেল, আর আমি সেখান থেকে বিদায় নিয়ে দীপকের বাড়িতে এলাম। দীপক ওর দিদির বাড়িতে থাকুক, এটা আমার ভালো লাগতো না। বৌদি আমাদেরকে তার কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু এটা আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা আলাদা বাড়িতে থাকব। দীপক এখন তার কালো ঘোড়া বাড়িতে নিয়ে এসেছে। রাতের বেলা আমরা দুজনে তার পিঠে চড়ে ঘুরে বেড়াই। এখন আমি দীপকের সাথে খুব খুশি। এখন আমার মনে হতো যে আমার জীবন থেকে সমস্ত দুঃখ শেষ হয়ে গেছে, আর জীবনে শুধু শান্তি আর শান্তি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।